ই লার্নিং চ্যানেলে সবাইকে আমি আবার একবার ওয়েলকাম করছি। আজকে আমাদের টপিক হলো প্রসেস কস্টিং। তো দেখো, প্রসেস কস্টিং যখন আমরা বলি প্রসেস কস্টিং, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, একটা প্রসেস থাকবে, অর্থাৎ একটা গুডস যখন আমরা তৈরি করব, সেই গুডসটা এখানে বোঝা যাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে তৈরি হচ্ছে, কোনো সিঙ্গল প্রসেসের মাধ্যমে না, মানে মাল্টিপল প্রসেসের মাধ্যমে তৈরি হচ্ছে। সাপোজ ধরো একটা আমি প্যান্ট কিনতে গেলাম। এখন এই প্যান্ট কী কী প্রসেসের মধ্যে যেতে পারে দেখো। 1 নম্বর, প্রথমে কাটিং করতে হবে একে নির্দিষ্ট সাইজে। 2 নম্বর, একে স্টিচিং করতে হবে। তো দুটো প্রসেস এখানে আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর, আমরা বলতে পারি যদি যদি ক্লদিংয়ের যদি কোনো স্টিচিং করার সময় যদি কোনো আমরা স্টিচিংয়ের কোনো যদি ডিজাইন করে থাকি, সেই ডিজাইনের প্রসেস একটা বলতে পারি। তাহলে মোটামুটি আমরা 3টে প্রসেস দেখতে পাচ্ছি, 3টে প্রসেসের মধ্য দিয়ে একটা প্যান্ট আমাদের তৈরি হচ্ছে। তো এটা কোনো সিঙ্গেল কোনো একটা প্রসেসের মাধ্যমে হচ্ছে না, এখানে আমরা 3টে প্রসেস দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই প্রসেসগুলোকে নাম দিতে পারি, একটা কাটিং প্রসেস, একটা স্টিচিং প্রসেস, একটা হচ্ছে ডিজাইনিং প্রসেস। এবং এই প্রসেসগুলো করার সময় আমাদের কি লাগছে, মেটেরিয়াল লাগছে। 1 নম্বর আমাদের মেটেরিয়াল লাগছে, বা বলতে পারো র মেটেরিয়াল লাগছে, মেটেরিয়াল কনজিউমার বলতে পারো। নেক্সট আমাদের লাগছে লেবার চার্জেস, তাই আমরা 2 নম্বরে লেবার চার্জেস নিচ্ছি। যদি কোনো ডাইরেক্ট এক্সপেন্স থেকে থাকে, সেই ডাইরেক্ট এক্সপেন্সও লাগছে। তো আমি এখানে ডাইরেক্ট এক্সপেন্সটা ধরছি না, এক্সক্লুড করছি, কারণ সব জায়গাতে ডাইরেক্ট এক্সপেন্স হয় না, কিছু কিছু জায়গায় ডাইরেক্ট এক্সপেন্স থাকে, কিছু কিছু জায়গায় ডাইরেক্ট এক্সপেন্স আবার আলাদা করে থাকে না। তো আমরা যদি এই দুটো কস্টকে যোগ করি, তাহলে আমরা কি পাই, প্রাইম কস্ট পাই। এই প্রাইম কস্টের সঙ্গে আমরা যোগ করতে পারি কি, ফ্যাক্টরি কস্ট, বা ফ্যাক্টরি কস্ট না বললে আমরা বলবো ফ্যাক্টরি ওভারহেড। এবং এই ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা কি পাচ্ছি, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। ওকে, এবার দেখো, আমাদের ফ্যাক্টরিতে কিন্তু প্রোডাক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে আমাদের আরও কি কি এক্সপেন্স থাকে, এরপরে 4 নম্বরে থাকে অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তারপরে 5 নম্বরে আমরা বলতে পারি সেলিং এক্সপেন্স। এবং এদেরকে যোগ করলে আমরা কি পাই, টোটাল কস্ট। ক্লিয়ার? এরপর যদি আমরা এটাকে বিক্রি করতে যাই, তখন আমরা নিশ্চয়ই আমরা লসে বিক্রি করব না, আমরা একে কিসে বিক্রি করব, প্রফিটে বিক্রি করব। তাহলে আমরা অ্যাড কি করব, প্রফিট। এবং প্রফিট অ্যাড করার পর আমরা কি পাবো, সেলিং প্রাইস। তাহলে দেখো, এটা হচ্ছে একটা কস্ট শিটের একটা, আমি জাস্ট একটা জিস্ট তোমাদেরকে বললাম। অ্যাকচুয়ালি কস্ট শিট আমরা করছি না আজকে, আমরা প্রসেস কস্টিং করছি। কিন্তু আমি যেটা এখানে তোমাদের সামনে যেটা তুলে ধরতে চাইছি, যে দেখো, প্রসেস কস্টিং যখন আমরা করতে চাচ্ছি, তখন কিন্তু আমাদেরকে কস্ট শিটের একটা সাহায্য নিতে হচ্ছে। কেন নিতে হচ্ছে দেখো, তার কারণ হচ্ছে, যখন আমরা প্রসেস কস্টিংয়ে যখন প্রত্যেকটা প্রসেসে, অর্থাৎ এখানে ধরো সাপোজ ধরো কাটিং প্রসেসে আমার কত কস্ট হচ্ছে, মানে কি, কত ফ্যাক্টরি কস্ট হচ্ছে, সেটা যদি জানতে হয়,
তাহলে আমরা কি করব, কাটিং প্রসেসে এই ফ্যাক্টরি কস্ট অবধি কত হচ্ছে সেটুকুই আমরা কিন্তু ক্যালকুলেট করব, এই ফ্যাক্টরি কস্ট অবধি। তেমনি স্টিচিং প্রসেসেও তাই, তার ফ্যাক্টরি কস্ট কত হচ্ছে সেটা আমরা দেখব। ডিজাইনিং প্রসেসেও তাই, কত ফ্যাক্টরি কস্ট হচ্ছে আমরা কত তা দেখব। কেন দেখব, তার কারণ দেখো, প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য দুটো পদ্ধতি রয়েছে। কি পদ্ধতি রয়েছে দেখো, যদি আমরা প্রফিট যদি ম্যাক্সিমাইজ করতে চাই, দুটো পদ্ধতিতে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। এক নম্বর পদ্ধতি হচ্ছে বেশি প্রফিট, মানে এক নম্বর হচ্ছে তোমার বলতে পারি আমরা সেলকে ম্যাক্সিমাইজ করে এবং কস্টকে রিডিউস করে। আবার আরেকভাবে করতে পারি, সেটা কি দেখো, সেটা হচ্ছে ফ্যাক্টরি কস্টকে আমরা যদি কমিয়ে দিই, এখানে দেখো আমরা যদি ফ্যাক্টরি কস্টটাকে যদি আমি কন্ট্রোল যদি করতে পারি এটাকে, তাহলেও কিন্তু আমার কি হবে, টোটাল কস্ট অটোমেটিক্যালি আমার কমে যাবে। এবার দেখো আমরা প্রফিট কিন্তু এক্সেসিভ কিন্তু বাড়াতে পারবো না, কারণ আমাদের কি বাজারে কম্পিটিটর রয়েছে। তাহলে আমরা যদি ফ্যাক্টরি কস্টকে যদি আমরা যতটা পারবো আমরা যদি কমাতে পারি, যতটা পারবো যদি কন্ট্রোল যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু টোটাল কস্টটাকেও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। এখন প্রশ্ন উঠতে পারে, স্যার তাহলে কি আমরা অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স এগুলোই কন্ট্রোল করব না? অবশ্যই করব, কিন্তু আজকে যেহেতু আমরা প্রসেস কস্টিং পড়ছি, তাই প্রসেস কস্টিং পড়ার সময় আমরা ফ্যাক্টরি কস্টকে কনসিডার করছি, এবং প্রসেস কস্টিং আমাদের শেখায় যে আমরা কি করে ফ্যাক্টরি কস্টকে আমরা কমাতে পারবো। তাহলে প্রসেস কস্টিং আমাদের কিসে সাহায্য করে দেখো, প্রসেস কস্টিং আমাদের সাহায্য করে ফ্যাক্টরি কস্টকে কি করে কমাবো। এবং এর জন্য আমরা আজকে কি পড়ছি, এর জন্য আমরা আজকে প্রসেস কস্টিং পড়ছি। এবং ঠিক এই কারণের জন্যই যখন আমরা প্রসেস কস্টিং ক্যালকুলেট করব, তখন আমরা অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স এই সমস্ত এক্সপেন্সকে আমরা কনসিডার করব না। ঠিক আছে, এখন দেখো আমরা এই প্রসেস কস্টিংয়ে কী কী বেনিফিট পেতে পারি। যদি আমরা বলি বেনিফিটস অফ প্রসেস কস্টিং, প্রসেস কস্টিং, প্রথমে আমি বলেছি কি প্রসেস কস্টিং আমরা কী জন্য করি, ফ্যাক্টরি কস্টকে কন্ট্রোল করার জন্য করি। তাহলে আমরা প্রথমে বলবো রিডিউস, কি রিডিউস করবো আমরা, ফ্যাক্টরি কস্ট। আচ্ছা, আবার দেখো প্রসেস কস্টিংয়ে আমরা যখন ক্যালকুলেট করি তখন আমরা কাকে কনসিডার করছি, মেটেরিয়াল কনজিউমড বা র মেটেরিয়াল কনজিউমড একে আমরা কনসিডার করছি। অর্থাৎ এখানে আমরা র মেটেরিয়াল যে কনজিউম করছি তার ওয়েস্টেজ হচ্ছে কিনা সেটাকেও আমরা এখানে চেক করতে পারি বা কন্ট্রোল করতে পারি। সুতরাং আমরা বলতে পারি ওয়েস্টেজ অফ মেটেরিয়াল প্রসেস কস্টিংয়ের ফলে রিডিউস হয়। তাহলে ওয়েস্টেজ অফ মেটেরিয়াল কি হয়, রিডিউস হয়।
3 নম্বর পয়েন্ট দেখো, প্রসেস কস্টিংয়ে আমরা বিভিন্ন একটা প্রোডাক্ট যখন তৈরি করি তখন তাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা তাকে নিয়ে যাই। অর্থাৎ যে কাটিং এক্সপার্ট তাকে কাটিংয়ের কাজে ব্যবহার করব, যে শুধু স্টিচিং এক্সপার্ট তাকে আমরা স্টিচিং প্রসেসের কাজে ব্যবহার করব, যে ডিজাইন করতে পারে, সুতোর বিভিন্ন কাজ করতে পারে, তাকে আমরা ডিজাইনিং পারপাসে ইউজ করব। অর্থাৎ আমরা এখানে কি করতে পারি, যার যেখানে এফিসিয়েন্সি, যে কাজে যার এফিসিয়েন্সি তাকে আমরা সেই প্রসেসে নিয়োগ করতে পারি। এর ফলে এফিসিয়েন্সি, ওয়ার্কার যে এফিসিয়েন্সি সবচেয়ে বেশি আমরা ইমপ্রুভ এই প্রসেস কস্টিংয়ের মাধ্যমেই করতে পারি। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, efficiency of workers কি হবে, অন্য কালার দিয়ে, ইনক্রিজ। আচ্ছা, 4 নম্বর। আচ্ছা, এবার দেখো, যদি আমার ফ্যাক্টরি কস্ট যদি কম হয়, যদি ওয়েস্টেজ অফ মেটেরিয়াল যদি কম হয়, যদি ওয়ার্কার দি এফিসিয়েন্সি যদি বাড়ে, তাহলে অটোমেটিক্যালি আমার প্রোডাকশন ক্যাপাসিটি কী হবে, এটাও বেড়ে যাবে। তাহলে প্রোডাকশন ক্যাপাসিটি ইমপ্রুভড। আবার দেখো, যে ওয়ার্কার যে কাজে দক্ষ তাকে যদি আমি সেই কাজ করতে দিই, মানে সাপোজ ধরো আমি অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং, ট্যাক্সেশন এগুলো আমি তোমাদেরকে পড়াই, বা বলতে পারো আমি কমার্সের যে রিলেটেড সাবজেক্ট সেই সাবজেক্ট তোমাদেরকে আমি পড়াই। এখন যদি আমাকে যদি কেউ যদি বলে, স্যার আপনি আমাদেরকে ইংলিশও পড়ান, আমি কি পারবো? আমি ইংলিশ পড়াতে পারবো না। কেন পারবো না? কারণ ইংলিশ পড়ানোর জন্য যে দক্ষতা দরকার বা যে স্কিল দরকার বা যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন স্কিল আমার মধ্যে নেই। ঠিক সেই রকমই যে স্টিচিংয়ের কাজে দক্ষ, যে কাটিংয়ের কাজে দক্ষ, যে ডিজাইনিংয়ের কাজে দক্ষ, তাকে আমরা সেই সব প্রসেসে আমরা কি করেছি, অ্যাপয়েন্ট করেছি। এর ফলে কি হবে, এর ফলে প্রোডাকশনের যে কোয়ালিটি, ক্যাপাসিটি তো ইমপ্রুভ হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে প্রোডাকশনের যে প্রোডাক্টের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিও আমার বেড়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কোয়ালিটি অফ প্রোডাক্ট ইমপ্রুভ। তো এই হলো তোমাদের বেনিফিটস অফ প্রসেস কস্টিং। এবার যদি জিজ্ঞেস করা হয় যে এই প্রসেস কস্টিং কোথায় কোথায় সবচেয়ে বেশি উপযোগী, দেখো এইরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে প্রসেস কস্টিং আমরা এই কাজে ব্যবহার করব, এই কাজে ব্যবহার করব না। কিন্তু একটা কমন একটা আইডিয়া নিয়ে যদি আমরা চলি, তাহলে দেখতে পাবো যে প্রসেস কস্টিং কিছু কিছু ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেই ইন্ডাস্ট্রিগুলো কি, জাস্ট নোট করে নাও। আমরা এখানে হেডিং দেব applicability of
প্রসেস কস্টিং। কোথায় কোথায় অ্যাপ্লিকেবল দেখো। টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই জন্য আমি কার উদাহরণ নিয়েছিলাম, একটা প্যান্টের উদাহরণ নিয়েছিলাম। 2 নম্বর সুগার ইন্ডাস্ট্রি। 3 নম্বর আমরা বলতে পারি শু ইন্ডাস্ট্রি। 4 আমরা বলতে পারি কেমিক্যাল ইন্ডাস্ট্রি। 5 আমরা বলতে পারি ফার্মা ইন্ডাস্ট্রি। 6 বলতে পারি রাবার ইন্ডাস্ট্রি। যাই হোক, এগুলো কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যেখানে আমরা বলতে পারি যে প্রসেস কস্টিং আমাদের ব্যাপকভাবে এখানে ইউজ করা হয়। ঠিক আছে, এরপর দেখো আমরা যেটা এখন তোমাদের সঙ্গে ডিসকাস করব তা হচ্ছে প্রসেস কস্টিং এর লস। লস ইন প্রসেস কস্টিং। দেখো আমরা লসকে দুভাগে ভাগ করতে পারি। 1 নম্বর বলতে পারি নর্মাল লস, আর 2 নম্বরে আমরা বলতে পারি অ্যাবনর্মাল লস। ঠিক আছে, তাহলে আমরা কি কি বলতে পারি? নর্মাল লস, আর 2 নম্বরে আমরা বলতে পারি কি অ্যাবনর্মাল লস। নর্মাল লস অ্যাবনর্মাল লস মানে কি? সাপোজ ধরো আমি একটা জামা তৈরি করতে দিয়েছি, এটা ধরো একটা জামার পিস, এটা হচ্ছে 2 কুড়ি একটা জামার পিস। এখন যখন দর্জি যখন এই জামাটা যখন তৈরি যখন করবে, তখন কি এই 2 কুড়ি কি সেই জামাটার মধ্যে কি থাকবে? কখনোই থাকবে না। যখন সে কাটিং করে করে জামাগুলো তৈরি করবে, তখন কিছু পরিমাণ জামার যে কাপড়ের টুকরো আছে সেই টুকরো কিন্তু ওয়েস্টেজ হিসাবে বেরিয়ে আসবে। এবং নর্মালি যদি আমি দেখি যে আমার সমস্ত জামাই ধরো যদি আমার যদি 2 কুড়ি যদি লাগে এবং সেগুলোকে যদি আমি যদি কাটিং করে যদি আমি জামা যদি তৈরি যদি করাই, তাহলে দেখতে পাই যে আমার নর্মালি সমস্ত জামাতে আমার 2.10 আমার কাপড় অ্যাকচুয়ালি থাকে। তাহলে এই যে 10 যে এই লস যে হচ্ছে 10 ইউনিটস, 0.10 ইউনিট, তাহলে এই 0.10 ইউনিট হচ্ছে আমার নর্মাল লস। কেন নর্মাল লস বললাম? কারণ অ্যাভারেজলি আমি যত টেলারকে দিয়ে আমি সেলাই করাই না কেন, জামা আমি তৈরি করাই না কেন, এই 0.10 ইউনিট আমার লস কিন্তু সবসময় হয়েই থাকে। তাহলে আমরা নর্মাল লসকে 2টো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্মাল লস ইন ইউনিট, আর একটা ভাগে ভাগ করতে পারি। কি ভাগ সেটা বলার আগে একটা আমি এক্সাম্পল দিই। আমরা যখন সাবান যখন কিনি, এটা ধরে নাও সাবান, আমি ভালো ড্রয়িং করতে পারি না,
ধরে নাও এটা সাবান। এই সাবান যখন কিনি, সাবানের ওজন যদি দেখি 60 গ্রাম লেখা আছে, সেই সাবানটাকে যদি আমরা দোকানে যদি ওজন যদি করাই, দেখতে পাবো হয়তো সামান্য একটু ওজনে ফারাক হয়েছে, হয়তো সাপোজ 59.5 গ্রামও হতে পারে। তাহলে এই 0.5 গ্রাম কোথায় গেল? কোথাও যায়নি, প্যাকেটের গায়ে লেখা আছে when it is packed। অর্থাৎ যখন সাবানটা তৈরি করা হয়েছিল এবং যখন প্যাকিং করা হয়েছিল, তখন এর ওজন ছিল 60 গ্রাম, এবং যখন সময়ের সাথে সাথে সাবানের মধ্যে যে ময়েশ্চার আছে, সেই ময়েশ্চারটা উড়ে যাওয়ার ফলে সাবানের ওজন সামান্য কমে গেছে এবং কমে হয়েছে 59.5 গ্রাম। তাহলে আমরা কি দেখতে পেলাম? এখানে কি হলো? এখানে যে লসটা হলো, সেই লসটা হচ্ছে কি লস বলবো আমরা? ওয়েট লস। তাহলে আমরা এখানে কি বলতে পারি? নর্মাল লস ইন ইউনিট, নর্মাল লস ইন ওয়েট। আচ্ছা, এবার দেখো মজাটা কোথায়। এই যে আমি যে বললাম একটু আগে যে আমার এখানে 0.10 ইউনিট, যে আমার যে কাপড় যে লস হয়েছে, আমি একা জামা তৈরি করতে নিশ্চয়ই টেলারকে দিই না, ওই টেলারকে আরও অনেকে জামা করতে দেয়, ঠিক আছে? তাহলে সেরকম তো ধরে রাখো আরও অনেক ছোটো 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 টুকরো বেরোয়, তো সেই টুকরোগুলোকে কী করে? ডাস্টবিনে ফেলে দেয়? না, ডাস্টবিনে ফেলে দেয় না। সেগুলো দিয়েও কী করবে? কোনো একটা কম দামে হয়তো সেগুলোকে মানে ওজন ধরে সেগুলোকে বিক্রি করে দিতে পারে। তার মানে এখানে কী দাঁড়ালো দেখো, নর্মাল লস যখন ইউনিট হয় তখন আমরা এখানে দুটো এর আমরা বলতে পারি তিনটে ফিচার আমরা দেখতে পাই। কি ফিচার দেখো? প্রথমত নর্মাল লসের ফলে যে ইউনিট লস হচ্ছে, আমরা সেই লোকে আমরা নিজেরা চোখে দেখতে পাই, অর্থাৎ আমরা বলতে পারি ভিজিবল। তারপরে আমরা এর যে কত ইউনিট লস হয়েছে, সে যে কোয়ান্টিটি, সে কোয়ান্টিটি আমরা ক্যালকুলেট করতে পারছি, এবং তার সাথে সাথে আমরা আর কি করতে পারছি, এর একটা আমরা স্ক্র্যাপ ভ্যালুতে এর আমরা একে বিক্রিও করতে পারছি। কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে দেখো, ওয়েট লস যতক্ষণ আমরা না মাপছি ততক্ষণ তো আমরা পাচ্ছি না, সুতরাং আমরা একে বলতে পারি ইনভিজিবল। আবার দেখো এর কি নির্দিষ্ট কোনো স্ক্র্যাপ ভ্যালু আছে? এর নির্দিষ্ট কোনো স্ক্র্যাপ ভ্যালুও নেই। কেন নেই? কারণ এই যে ওয়েট লস যে হয়েছে, এই ওয়েট লস, এই যে ধরো 0.5 গ্রাম লস যে হয়েছে, এই 5 গ্রাম লসকে আমি কি বাজারে বিক্রি করতে পারবো কোনো স্ক্র্যাপ ভ্যালুতে? আমরা এই 0.5 গ্রাম লস কিন্তু বাজারে স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি করতে পারবো না। অ্যাবনর্মাল লস কি দেখো? অ্যাবনর্মাল লস হচ্ছে সেই লস যে লসের উপর বলতে পারো ইন্স্যুরেন্স করা যায়, বা বলতে পারো যে লস নর্মালি হওয়ার কথা নয় কিন্তু সেই ধরনের লস ঘটেছে। যেমন এক্সাম্পল বলতে পারো যে গুদামে ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটেছে, এটা এক নর্মাল লসের উদাহরণ। বা যদি প্রসেস কস্টের অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে আমরা কি বলতে পারি, এই যে আমি জামা যে তৈরি করতে দিয়েছিলাম, এই জামাটা টেলার কি করে? প্রেস করে আয়রন করে সুন্দর করে রেখে আমাদের জামাটা হাতে দেয়। এখন যে প্রেস করতে দিয়েছিল সে ভুল বশত কী করেছে, সে আয়রনটাকে হিট করে আমার জামার উপর রেখে দিয়েছে, এর ফলে কি হবে? আমার জামা পুড়ে যাবে। এখন কি আমি সেই জামা কি নেব? সেই জামা কিন্তু আমি আর নেব না।
তাহলে কি হলো, এটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো আমার অ্যাবনর্মাল লস। ঠিক আছে, তো যাই হোক, তো মোটামুটি তোমাদের প্রসেস কস্টিংয়ের উপর একটা ওভারভিউ, আমি একটা আইডিয়া দিলাম। নেক্সট ভিডিওতে আমরা এই অ্যাবনর্মাল লস, নর্মাল লস, অ্যাবনর্মাল গেন এগুলো নিয়ে আরও ভালো করে ডিসকাস করব, এবং কিছু আমরা অঙ্কও এই প্রসেস কস্টিংয়ের উপর শুরু করব। তাহলে আজকের মতো প্রসেস কস্টিংয়ের থিওরিটিক্যাল পার্ট এক প্রকার বলতে গেলে শেষ হলো।